সিঙ্গেল ডেকের নিবন্ধন নিয়ে বদলে ফেলছে কাঠামো। সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ৮০০-রও বেশি অবৈধ স্লিপার বাস। দেখেও না দেখার ভান বিআরটিএ, কেবল জরিমানায় দায় সারছে পুলিশ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে শাহজালালের কার্গো ভিলেজে। কয়েকবার সতর্ক করলেও পাত্তা দেয়নি ব্যবিচক। অবহেলায় ক্ষতিগ্রস্ত শত শত ব্যবসায়ী। রংপুরের স্বামী স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার। 3 দিন ধরে তালাবদ্ধ বাড়ি, ডাকাতির সময় গলায় রশি পেঁচিয়ে হত্যা, ধারণা পুলিশের। কলকাতায় আগুনে নিহত একই পরিবারের 4 জনের মরদেহ কুষ্টিয়ায়। সাভারে আরেকজনের লাশ, সাতক্ষীরায় একজনকে দাফন। পশ্চিমবঙ্গে হোটেল মালিক গ্রেপ্তার। এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে তাপমাত্রা। বছরে 3 মাস ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির শঙ্কায় ষাটোর্ধ্বরা। সতর্ক থাকার পাশাপাশি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ। সকালে সবাই সঙ্গে আছি আমি মেজবাহুল আলিফ। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দায়িত্বের নতুন অধ্যায় শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেয়ার পরদিনই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের আদর্শে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দেশের 23তম রাষ্ট্রপতি। ইমরুল হাসানের রিপোর্ট। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পরদিনই জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল 10:15 জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এ সময় সশস্ত্র বাহিনীর চৌকুশ সদস্যরা গার্ড অফ অনার দেয়। সামরিক কায়দায় রীতিমাফিক রাষ্ট্রীয় সম্মান জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি। বেজে ওঠে বিয়োগলের করুণ সুর। এরপর জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন রাষ্ট্রপতি। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন রাষ্ট্রপতি। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ পেয়েছে লাল সবুজের পতাকা, পেয়েছে আলাদা ভূখণ্ড। সেই বীর শহীদদের স্মরণ করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বার্তা দিলেন মুক্তিযুদ্ধের আদর্শ আর সংবিধান সমুন্নত রাখতে দৃঢ় প্রত্যয়ী তিনি। ইমরুল হাসান, সময় সংবাদ, সাভার, ঢাকা। জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে বাংলাদেশ কোনো দেশের সঙ্গে সম্পর্ক গড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ বিবেচনা করেই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলেন, দেশের সংকট মোকাবিলা ও প্রশাসনে গতি আনতে কাজ করবেন তারা। শপথ নেওয়ার পরদিন শনিবার দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্যরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্থানীয় সরকার মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিন প্রুজেরি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। পরে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংকট উত্তরণ করে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি সরকার। বাংলাদেশের ইতিহাসে একটি ক্রান্তি লগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন এবং তিনি হাল ধরেছেন কিন্তু জনগণের ভোটে। বাংলাদেশের যে সমস্যাগুলো সম্বন্ধে তিনি নিজে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল রয়েছেন, সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থকে উপেক্ষা করে কিছু করবে না বাংলাদেশ। পর্যালোচনার পরেই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। We want a positive relationship with India.
কেন রাখবো না? আমাদের নেইবার, উই শুড একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে শুধু ভারত না কোনো দেশের সাথে ন্যাশনাল ইন্টারেস্ট কম্প্রোমাইজ করে তো আমরা কিছু করতে পারি না। উই ক্যান ভিজিট ভারত, যদি কালকের ভিতরে আমরা একটা ইয়ে পারি, উই ক্যান ডু ইট নেক্সট উইক, উই ক্যান ভিজিট নেক্সট উইক। মন্ত্রী প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে রাজধানী জিয়া উদ্যানে পৌঁছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন মন্ত্রিসভার নতুন সদস্যরা। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, আগামী 1.5 বছরের মধ্যে দেশে বড় পরিবর্তন আসবে। সবাইকে ধৈর্য ধরে সরকারের উপর আস্থা রাখার আহ্বান জানান তিনি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ একটি সুষম একটা বাংলাদেশে পরিণত হবে এবং সকলের মধ্যে স্বস্তি ফিরে আসবে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা। হিজলা মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পটি বাস্তবায়ন হলে সরাসরি সড়ক যোগাযোগে বাঁচবে সময় ও খরচ। এদিন ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। চারিদিকে সাগর, নদীর পানি, মাঝখানে দ্বীপটির নাম ভোলা। স্বাধীনতার 55 বছর পর জেলাটিকে সড়ক পথে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্ভাব্যতা যাচাই করে দ্রুত পরিকল্পনা বাস্তবায়নে নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেহেন্দিগঞ্জ ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেন সরকার প্রধান। এ সময় ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সুযোগ বাড়াতে সমন্বিত সড়ক ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দেন তিনি। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা সহ অন্যান্য এলাকার সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। এতে সময় ও খরচ দুটিই কমবে। এদিন ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ দেন সরকার প্রধান। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্য প্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়, যেখানে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই হেলথ প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনার কথা জানানো হয়। সভায় এই প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে বিস্তারিত উঠে আসে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিতের নির্দেশ দিয়ে বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান এবং চিকিৎসা সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বিলাসবহুল স্লিপার বাসের বড় একটি অংশই চলছে অনুমোদন ছাড়া। অভিযোগ রয়েছে বিআরটি এর কাছ থেকে সিঙ্গেল ডেকের এসি বাসের নিবন্ধন নম্বর নিয়ে অনুমোদনহীনভাবে বদলে ফেলা হচ্ছে কাঠামো। সারা দেশে বিভিন্ন ব্যানারে চলছে প্রায় 8 শতাধিক বাস। তবে প্রশ্ন উঠছে, নিয়ন্ত্রক সংস্থার চোখের সামনে এতগুলো অবৈধ যান কিভাবে চলছে? আর পুলিশ ব্যবস্থা নিতে গেলেই সামনে আসছে ডাম্পিং সংকট। মিজানুর রহমান পিন্টুর ছবিতে আরও জানাচ্ছেন কামরুল হাসান। আজ পর্যন্ত বিআরটির পক্ষ থেকে কোনো স্লিপার বাসের অনুমোদন নেই। একটা চ্যাসিসের উপরে 2টা সিট বাড়াইতে চায়, সেক্ষেত্রে আমার চ্যাসিস বড় করতে হয়। বিআরটি মনে করেন আগের থেকে চোখে দেখে নেই, এতগুলো গাড়ি বের হয়েছে। এটা যে আমি ধরে এনে আটকে রাখবোটা কোথায়? রাতের আধার ভেদ করে সড়কে ছুটছে একের পর এক বিলাসবহুল স্লিপার বাস। ভেতরে আয়েশের ব্যবস্থা, আধুনিক সাজসজ্জা সবই আছে, কিন্তু নিরাপত্তা নিয়ে রয়ে গেছে বড় প্রশ্ন। রয়েছে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিও। বাংলাদেশ সড়ক পরিবহন আইন বলছে, একটি যানবাহনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আসন বিন্যাস কিংবা মূল কাঠামো পরিবর্তনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। কিন্তু এই আইনের তোয়াক্কা করছেন না স্লিপার বাস মালিকরা। অনুসন্ধানে দেখা যায় রাজধানীর সাভারের বলিয়ারপুল, আমিনবাজার, ডেমরা, যাত্রাবাড়ি এলাকায় গড়ে উঠেছে নামে বেনামে বিভিন্ন বাসের বডি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যেখানে তৈরি হচ্ছে নিত্য নতুন অবৈধ স্লিপার বাস। শুধু তাই নয়, মালিকের চাহিদা মতো এসব ওয়ার্কশপে বাসের বডির আকার, আকৃতি পরিবর্তন ও পরিবর্ধন করা হচ্ছে। যুক্ত করা হচ্ছে অতিরিক্ত বেড ও আসন, যার কোনোটি বিজ্ঞানসম্মত নয়।
পাশের দেশ ভারত থেকে নিম্নমানের অশোক লিল্যান্ড, টাটা ও আইচার ব্র্যান্ডের চেসিস আমদানি করে তৈরি করা হয় বাস। এতেও রয়েছে বড় ধরনের জালিয়াতি। কাগজে কলমে আমদানির সময় একটি নন এসি বাসের চেসিসের আকৃতি দৈর্ঘ্যে 22 ফুট, প্রস্থে 6 ফুট এবং উচ্চতায় 8 ফুট থাকলেও এই পরিমাপ মানছেন না বাস মালিকরা। ওয়ার্কশপে বডি প্রস্তুত করার সময় তা হয়ে যাচ্ছে দৈর্ঘ্যে 32 থেকে 38 ফুট, প্রস্থে 8 থেকে 10 ফুট আর উচ্চতায় 10 থেকে 12 ফুট। যেভাবে টাকা দেয় ওইভাবে আর কি আমাদের কাজ হয়। অ্যাঙ্গেল যেগুলো দিয়েছে ওইগুলো আরো হাইট করে দোতলা করতেছে। যে মডেল চাইবে ওই মডেলের অনুযায়ী আমরা হাই করি। একটা চ্যাসিসের উপরে 2টা সিট বাড়াইতে চায়, সেক্ষেত্রে আমার চ্যাসিস বড় করতে হয়, ভিতরে যাত্রী বসতে পারবে না, চিপা হয়ে যাবে। এই কারণে আমরা চ্যাসিস বাড়াই দিই, জোড়া দিয়ে চ্যাসিস বাড়াই দিই। অভিযোগ রয়েছে বিআরটি এর অনুমোদন ছাড়াই এসব পরিবর্তন করা হলেও অনেক বাসের রয়েছে বৈধ নিবন্ধন নম্বর। মূলত কাগজে কলমে এসি বাস দেখিয়ে রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নেয়ার পর ওয়ার্কশপে সেই বাসকে পুনরায় এসি স্লিপারে রূপান্তর করা হয়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন স্বল্প ধারণ ক্ষমতার চেসিসের উপর অতিরিক্ত বডি সংযোজনের ফলে নষ্ট হয় বাসের স্বাভাবিক ভারসাম্য। ফলে সামান্য বাতাস, গতি ও বৈরী পরিবেশে এসব বাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে, ঘটে প্রাণহানি। সিঙ্গেল ডেকের বডি বানিয়ে বিআরটিতে এনে সেটা নিবন্ধন নিচ্ছে। নিবন্ধন নেওয়ার পর তারা করছে কি, এই বডি খুলে ফেলে সেই বডিকে আবার মডিফাই করে ডাবল ডেকার বানিয়ে ফেলছে। পুরো বডি সহ পরিবর্তন হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য প্রশস্ত কিছুই ঠিক নাই, সেন্ট্রয়েডটা অনেক উপরে উঠে যাচ্ছে। এই কারণে আমরা যখন দেখি এই বাসগুলো মহাসড়কে চলছে অনেকটা দোলনার মতো দোল খাচ্ছে। এই কারণে আমরা দেখছি যে দুর্ঘটনা ঘটছে। চেসিস সিঙ্গেল ডেকের ডবল ডেক বানিয়ে ফেলবে, তাদেরকে আপনি শাস্তি আওতায় আনেন। স্লিপার বাসের এমন দৌরত্ব নিয়ে ভ্রুক্ষেপ নেই বিআরটি এর। সারা দেশে কি পরিমাণ এসি স্লিপার বাস চলাচল করছে তারও কোনো সঠিক হিসেব নেই সংস্থাটির কাছে। বরং অভিযোগ রয়েছে সংস্থাটির কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর অবৈধ আর্থিক সুবিধার বিনিময়ে ক্যান্সারের মতো বাড়ছে এসব বাসের সংখ্যা। আজ পর্যন্ত বিআরটির পক্ষ থেকে কোনো স্লিপার বাসের অনুমোদন নেই। এটা সম্পূর্ণ ইলিগাল বা অবৈধভাবে চলছে। রেজিস্ট্রেশন নেওয়ার সময় কিন্তু আপনার নর্মাল বাসেই ছিল, পরবর্তীতে তারা এটা বডি চেঞ্জ করে ওটা করছে এবং যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি, যেখানে পাচ্ছি যে এই গাড়িগুলো স্লিপার করেছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে পুলিশ বলছে ডাম্পিংয়ে পর্যাপ্ত জায়গা না থাকায় কেবল জরিমানা আদায় করেই ছেড়ে দিতে হচ্ছে অনুমোদনহীন বাসগুলোকে। আমাদের ডাম্পিং গ্রাউন্ডগুলো এখন উপচে পড়া অবস্থা, আমার আসলে এগুলো রাখার মতো কোনো ক্যাপাসিটি কিছু নাই। বিষয়গুলো অনেক গভীর একটা সমস্যা, যার পুরো সমাধানটা আমাদের হাতে নাই। একটা গাড়ি যদি আদালতের আলামত হয় তাহলে আমি সেটা ম্যানেজ করব কিভাবে, সেই সক্ষমতা তো আমার তৈরি হয়নি। সড়কে নিরাপত্তা নিশ্চিতে নিয়ন্ত্রক সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনুমোদনহীনভাবেই রাজধানীতে তৈরি হচ্ছে এসব স্লিপার কোচ। দেশের বাইরে থেকে চেসিস আমদানি করে সেই চেসিসের যে নির্ধারিত পরিমাপ রয়েছে তা পরিবর্তন এবং পরিবর্ধন করে তৈরি করা হয় এসব স্লিপার কোচ, যার ফলে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ঘটে দুর্ঘটনা। এখন দেখার প্রশ্ন, সরকারের সংশ্লিষ্ট মহল এদিকে নজর দেবে কখন? কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ভয়াবহ আগুন লাগে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে। অথচ পুরনো লাইন রক্ষণাবেক্ষণে একাধিকবার সতর্ক করা হয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে। গুরুত্ব না দেয়ায় কার্গো ভিলেজে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত হন শত শত ব্যবসায়ী। দায়িত্বরতরা ঘটনার দায় এড়াতে পারেন না বলে মনে করেন অংশীজনরা। কাজল আবদুল্লার 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান পিন্টু। বৈদ্যুতিক নিরাপত্তায় ঝুঁকির বার্তা আগে থেকেই দেওয়া হয়েছিল বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে, কিন্তু তা আমলে না নেওয়ার কারণেই 2025 সালের অক্টোবরে আগুন লাগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে। লেলিহান শিখায় পুড়ে ছাই হয় সব মালামাল। ওই কার্গো ভবনের বেশ কিছু নথির তথ্য আসে সময় সংবাদের হাতে। অগ্নিকাণ্ড এড়াতে 2024 সালের জানুয়ারিতে পুরনো লাইন সংস্কারে সিভিল এভিয়েশনের প্রকৌশল বিভাগে চিঠি দেয় বাংলাদেশ বিমান। একই স্মারক ধরে পুনরায় সতর্কতামূলক চিঠি দেয়া হয় 2025 সালের মে মাসেও, যেখানে উল্লেখ ছিল বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা ঝুঁকির বিষয়টিও। ওই ঘটনায় ফায়ার সার্ভিস সহ তদন্ত করে কয়েকটি সংস্থা। দমকল বাহিনী বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন নির্বাপন করতে আপনারা জানেন প্রায় 48 ঘন্টার মতো সময় লাগে। আমাদের তদন্তে আমরা দেখতে পাই শর্ট সার্কিটের কারণে আগুনটার সূত্রপাতটা হয়।
সব তথ্য জানার পরও স্রেফ গাফিলতি নাকি পরিকল্পিত অবহেলা ছিল এ নিয়ে প্রশ্ন আছে বিভিন্ন মহলে। সতর্কতামূলক চিঠি পাওয়ার পর কি পদক্ষেপ নিয়েছিল বেবিচক তা জানতে সংস্থার প্রকৌশল দপ্তরের সময় সংবাদ, কিন্তু দেখা করেননি ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী। উল্টো জানানো হয় ঊর্ধ্বতনদের নির্দেশে কথা বলা বারণ। বিষয়টি নিয়ে একাধিকবার দপ্তরে গিয়েও দেখা করা সম্ভব হয়নি সংস্থা প্রধানের সঙ্গে। তবে বেবিচকের নির্দেশনায় লিখিতভাবে প্রশ্ন দেওয়ার পর একজন প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হলেও এ বিষয়ে কোনো উত্তর দেননি তিনি। যদিও বেবিচক মেম্বার অফিসের প্রশ্ন ছিল এতদিন পর কেন ফলো আপ। হঠাৎ আর্গোটা নিয়ে আপনারা হঠাৎ নিউজ করছেন কেন? একটা আপডেট, ফলো আপ তো ওটা আগের তাহলে একটা হচ্ছে ইনকোয়ারি ফলো আপ, আর একটা হচ্ছে হোয়াট ইজ নেক্সট, এখন কি হচ্ছে সেটা হচ্ছে ফলো আপ। স্বীকার করুক বা না করুক, অংশীজনরা মনে করেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ঘটনার দায় এড়াতে পারে না। যখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তখন এটা কে কার ঘাড়ে দোষ চাপাবে? বিমান বলে যে না আমরা দায়ী না, এটা সিভিল এভিয়েশন দায়ী। সিভিল এভিয়েশন বলে যে না আমরা দায়ী না, এটা বিমান দায়ী। যদিও এটা কিন্তু ওয়েল ডিফাইন্ড, ট্রান্সপারেন্সি নাই আর কি, দায়িত্ব জ্ঞানহীনতার একটা মানে জ্বলন্ত উদাহরণ এটা আর কি। আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনাল শুধু একটি পণ্য সংরক্ষণাগারই নয়, এটিকে জাতীয় বাণিজ্য ও বিমান নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন বিশেষজ্ঞরা। ঝুঁকির বিষয়টি আগে থেকে জানার পরও কোনো ব্যবস্থা নেয়নি সিভিল এভিয়েশন। তবে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আইক্যাওয়ের নির্দেশনা অনুযায়ী প্রতি বছর দেশের বিমানবন্দরগুলোতে অগ্নি নির্বাপনের যে ঝুঁকি তা খতিয়ে দেখে সিভিল এভিয়েশন। সেক্ষেত্রে প্রশ্ন হলো, শুধু কি উড়োজাহাজ আর টার্মিনালের নিরাপত্তা নিশ্চিতই করবে, নাকি পুরো এয়ারপোর্ট চত্বরের অগ্নি নির্বাপনের যে ঝুঁকি তা খতিয়ে দেখার দায়িত্ব সংস্থাটির? সে প্রশ্নের উত্তর খতিয়ে দেখার দায়িত্ব দিচ্ছি সরকারকেই। শাহজালাল বিমানবন্দর থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে, 6 মাসে অফিস করেছেন মাত্র 33 দিন। স্বামীর প্রভাব খাটিয়ে করেন বদলি, পদায়ন ও হয়রানি। নানা অনিয়মের অভিযোগ সিলেটের জগন্নাথপুর হাসপাতালের মেডিকেল অফিসারের বিরুদ্ধে। রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে পুলিশের ধারণা, ডাকাতির সময় তাদের হত্যা করা হয়েছে। বাইরে থেকে তালাবদ্ধ বাড়িটি, স্বজনদের কাছেও ছিল না খোঁজ। অবশেষে তালা ভাঙলে মেলে একই পরিবারের 4 সদস্যের মরদেহ। রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ির দোতলায় পরিবার নিয়ে থাকতেন গণপতি চক্রবর্তী। কয়েকদিন ধরে যোগাযোগ করতে না পেরে খোঁজ নিতে আসেন স্বজনরা। বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দোতলার সিঁড়ির কাছেই স্বামী, স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া যায়। আর একটি কক্ষের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় ছোট ছেলে আয়ুষের লাশ। কালকে ফোন দেয়নি, আজকে উনি ফোন দিয়ে দেখতেছে যে কারোর ফোনেই ঢুকতেছে না। তখন ওনারাই আমাদেরকে জানাইছে যে ওনাদের ফোনে পাওয়া যাচ্ছে না। এই তারপরে আমরা এসে এই অবস্থা। এই ঘটনাটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আইনের বিচার চাই। মারা তো গেছে, এখন তার আত্মা উদ্ধার। নিহতদের গলায় রশির দাগ মিলেছে জানিয়ে পুলিশের ধারণা, ডাকাতির পর পরিবারের সব সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। গত বছরের 31 ডিসেম্বর রংপুর জেলা স্কুল থেকে অবসরে যান গণপতি চক্রবর্তী। তার মেয়ে আগামী চক্রবর্তী কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন। ছেলে আয়ুষ ছিল রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। কলকাতায় আবাসিক হোটেলে আগুনে নিহত 6 জনের মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার রাতে কুষ্টিয়ায় গ্রামের বাড়িতে একই পরিবারের 4 জনের লাশ পৌঁছালে স্বজনদের আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। সাতক্ষীরায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে একজনকে, আর সাভারের বাড়িতে নেওয়া হয় অপরজনের মরদেহ। রাত 10:30 কুষ্টিয়ার আড়ুয়াপাড়ায় একে একে 2টি অ্যাম্বুলেন্সে পৌঁছায় 4 জনের মরদেহ। প্রিয় মানুষকে দেখতে ছুটে আসেন স্বজনরা। মুহূর্তে কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশ।
ভারতের কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হন 7 বাংলাদেশি। তাদের মধ্যে 6 জনের মরদেহ দেশে এসেছে। শনিবার বিকেলে বেনাপোল বন্দরের ইমিগ্রেশনে 5 জনের লাশ হস্তান্তর করা হয়। তাদের মধ্যে 4 জন কুষ্টিয়ার সদর উপজেলার আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার স্ত্রী, শিশু সন্তান ও শ্বশুর। স্বজনরা জানান, দেবাশিস দত্ত ও তার 3 বছরের ছেলে সন্ন্যাসিস দত্তের শেষকৃত্য হবে শহরের মহাশ্মশানে, আর তার স্ত্রী আফসানা শারমিন ও শ্বশুর আকরাম আলীকে দাফন করা হবে পৌর কবরস্থানে। কলকাতায় আগুনে নিহত একজন সাভারের আমিনবাজারের ব্যবসায়ী আহমেদ বাবু। বেনাপোল বন্দরে তার লাশ হস্তান্তর করা হলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। একই অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদেশি আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভারতের ঘোজাডাঙ্গা ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন। এই নিরাপত্তাহীনতার জন্য আমি ভারত সরকারকে দায়ী করি। যারা মারা গেছেন তাদের ভিতরে একজনের লাশ জনাব এস এম আলিমুজ্জামান ওনার নাম, ওনার লাশ আমরা দুপুর 12টার দিকে ইন্ডিয়ার বিএসএফ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝাই দেয়। আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব এস এম নুরুন নবী, ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। গত 12ই আগস্ট ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শিখা ইন আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হন 7 জন বাংলাদেশি সহ 9 জন। এদের মধ্যে 6 বাংলাদেশি মরদেহ আসলো দেশে, আর নিহত রেপ্তি সরকারের মরদেহ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা নিমতলা শ্মশানে দাহ করা হয়। তানজিল হাসনাত, সময় সংবাদ। কলকাতার মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রতি শোক জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন তারা, দিয়েছেন কলকাতার বাংলাদেশি হোটেল পাড়াকে সুরক্ষিত রাখার আশ্বাস। এদিকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় একের পর এক আবাসিক হোটেল ও লজ বন্ধ করেছে প্রশাসন। গ্রেপ্তার হয়েছেন শিখাইনের মূল মালিক বীরেশ্বর মিত্র। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। মাত্র কয়েক ঘন্টা আগেই সীমান্ত পেরিয়ে নিজ দেশে নিজের পরিবারের কাছে ফিরেছেন ভারতে চিকিৎসা করাতে আসা বাংলাদেশিরা, কিন্তু জীবিত নন, মৃত, অগ্নিদগ্ধ হয়ে নয়, বরং অবৈধ আবাসিক হোটেলের ঘরের দরজা খুলে বের হতে না পেরে দম বন্ধ হয়ে। সেই বিভীষিকাময় মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরাই এবার কান্নায় ভেঙে পড়লেন। শনিবার সন্ধ্যায় মার্কওয়ে স্ট্রিটে নিহত 7 বাংলাদেশি সহ 9 জনের আত্মার শান্তি কামনায় আয়োজিত এক স্মরণ সভায় যোগ দেন স্থানীয় ব্যবসায়ী থেকে এলাকার সাধারণ বাসিন্দারাও। স্মরণ সভায় নিজেদের ভুল ত্রুটি স্বীকার করে নেন অনেকেই, কিন্তু আগামী দিনে এমন ঘটনা যাতে না ঘটে তার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রাখার আশ্বাসও দিয়েছেন তারা। আমি একজন বাংলাদেশি ছিলাম, আমরা বাংলাদেশি ভাইরা এবারে চলে গেলে আমি কখনো চিন্তা করিনি যে আমাদের হোটেল থেকে চলে যাবেন। আমি বাংলাদেশি ভাই বোনদের বলবো, এই দুর্ঘটনা মানে ইচ্ছাকৃতভাবে হয়নি, হয়ে গেছে, এতজনের প্রাণ গেছে, আমরা খুব দুঃখিত। যা হয়েছে আগামী দিন এরকম কিছু হবে না। এদিকে শুক্রবার থেকে শুরু হওয়া প্রশাসনের অভিযান শনিবারও অব্যাহত ছিল। দুদিনে প্রায় 16টি আবাসিক হোটেল বন্ধ করা হয়েছে এবং 50টিরও বেশি হোটেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এদিন দুপুরে মার্কওয়ে স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, রফি আহমেদ কিদায় রোড সহ নিউ মার্কেট এলাকার বিভিন্ন রাস্তা ও গলিতে আচমকা পরিদর্শন করেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আমরা সিল করে দিচ্ছি। টোটাল কতগুলো সিল হলো এখানে? 6টা গেস্ট হাউস, তার মধ্যে 10টা, 5টা, 6টা, 7টা করে রুম। এদিকে শিখাইন আবাসিক লজের প্রকৃত মালিক বীরেশ্বর মিত্রকে শনিবার বিকেলে দক্ষিণ কলকাতার বেহালায় তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর 2 দিন আগে হোটেলটির লিজ গ্রহীতা আবু জাফরকেও গ্রেপ্তার করা হয়। তাকে 7 দিনের পুলিশ রিমান্ড দিয়েছেন আদালত। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে তাপমাত্রা, আর সেই তাপের সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছেন প্রবীণরা। গবেষণা বলছে বৈশ্বিক গড় উষ্ণতা 3 ডিগ্রি সেলসিয়াস বাড়লে দক্ষিণ এশিয়ার সাধারণ প্রবীণরা বছরের 3 মাস ভয়াবহ ঝুঁকিতে পড়তে পারেন। আর এই তালিকায় সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।
নূর ইসলাম, বয়স পেরিয়েছে ৭০। শরীরের শক্তি কমেছে, বেড়েছে নানা শারীরিক জটিলতা। গরম এলেই তাই যেন বাড়ে তার অস্বস্তি। নূর ইসলামের এই ক্লান্তি শুধু বয়সের কারণে নয়, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তাপমাত্রা যত বাড়ছে প্রবীণদের জন্য ততই কঠিন হয়ে উঠছে পৃথিবী। অনেক গরম, রেস্ট নিচ্ছি, শরীর আর কুলে না। এখন তো আর গরম সহ্য হয় না, তবু আমরা পেটের দায়ে কাজ করিয়া খাইতে হয়। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, বৈশ্বিক গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস বাড়লে ৬০ বছরের বেশি বয়সী প্রায় ২২% মানুষ বছরে অন্তত ১ মাস অসহনীয় পরিস্থিতির মুখে পড়তে পারেন। আর তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়লে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবেন দক্ষিণ এশিয়ার প্রবীণরা। তারা টানা প্রায় ৩ মাস দিনরাত মারাত্মক তাপ ঝুঁকিতে থাকতে পারেন। এই তালিকায় সবচেয়ে বড় ঝুঁকিতে বাংলাদেশ, রয়েছে ভারত, পাকিস্তান ও মিয়ানমারও। আমরা চাইলেই তো এই বিষয়টা অ্যাভয়েড করতে পারি না, বরং এটার সাথে আমরা যে অ্যাডাপ্টেশন অর্থাৎ আমাদের যে করণীয় সেগুলো কিন্তু আমরা ওয়ার্কিং প্ল্যানগুলো বাংলাদেশের জনগণ সেভাবেই সাজিয়ে নেই। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, উন্নত দেশগুলোর দীর্ঘদিনের উচ্চ কার্বন নিঃসরণের ভুক্তভোগী বাংলাদেশের মতো দেশগুলো। পাশাপাশি ঘনবসতি, দারিদ্র্য এবং শীতলীকরণ ব্যবস্থার সীমাবদ্ধতা বৈশ্বিক উষ্ণায়নে বাংলাদেশের ঝুঁকি বাড়াচ্ছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশ মোটেও দায়ী না, কিন্তু বাংলাদেশে ইনোসেন্ট ভিকটিম। এই কারণে আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো রয়েছে এগুলো কালেকটিভলি আমাদের মতো অন্য যে রাষ্ট্রগুলোরও একই রকম ক্ষয়ক্ষতি আছে তাদের সাথে মিলে আমাদের বৈশ্বিক দরবারে এই ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করতে হবে। একই সাথে স্থানীয়ভাবে লোকালাইজ অ্যাকশনগুলো আমাদেরকে বাড়াতে হবে। আমাদের জলধার রক্ষা করা, সবুজের রক্ষা এবং এটিকে আরো বৃদ্ধি করার জন্য কাজ করতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ঘাম উৎপাদন কমে যায় অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণের সক্ষমতাও। ফলে উচ্চ তাপমাত্রার সঙ্গে আর্দ্রতা যুক্ত হলে প্রবীণদের শরীর দ্রুত পৌঁছে যেতে পারে বিপজ্জনক পর্যায়ে। গরমের কারণে আমি দৃশ্যমানভাবে যেটা দেখতে পাই সেটা হচ্ছে এই হিট স্ট্রোক, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস। যাদের এই ধরনের প্রবণতা আছেন তাদের প্রতি আমার অনুরোধ রইবে চিকিৎসক হিসাবে তারা এটাকে হালকা করে না দেখে তারা নিয়মিত চিকিৎসকের শরণাপন্ন হবেন, উনি আরো সতর্ক থাকবেন। বিশেষজ্ঞরা বলছেন, তাপ প্রবাহে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আগাম সতর্কতা, শীতল থাকার ব্যবস্থা এবং স্থানীয় পর্যায়ে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত রাখা জরুরি। জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু নদী, কৃষি কিংবা প্রকৃতিতে নয়, হুমকি হয়ে উঠছে মানুষের শরীরের জন্যও। তাই বৈশ্বিক উষ্ণতা এখন বাংলাদেশের জন্য বড় চিন্তার বিষয় বলছেন বিশেষজ্ঞরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। সকালে সবাই আরও থাকছে, নতুন ষড়যন্ত্র করলে বিধ্বংসী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ইরানের। মার্কিন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস আখ্যা, হরমুজের বিকল্প পথ তৈরির পরিকল্পনা। সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ক্ষমতার অপব্যবহার, বদলি, পদায়নে অনিয়ম এবং হয়রানির অভিযোগ উঠেছে উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও তার স্ত্রী ডাক্তার সুবর্ণা রায়তুলির বিরুদ্ধে। স্বামীর পদের প্রভাব বিস্তার করে অধীনস্থদের সঙ্গে অপেশাদার আচরণ করেন স্ত্রী। অভিযোগ আমলে নিয়ে এরই মধ্যে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে উপমনিকের রিপোর্ট। স্বামী সিলেট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের প্রশাসনিক প্রধান উপপরিচালক মোহাম্মদ নিয়াজুর রহমান আর স্ত্রী সদর উপজেলার মেডিকেল অফিসার ডক্টর সুবর্ণা রায়তুলি। সম্প্রতি স্বামীর পদের প্রভাব বিস্তার করে অধীনস্থদের সঙ্গে অপেশাদার আচরণ ও স্বেচ্ছাচারীর অভিযোগ ওঠে। তদন্ত শুরু হলে স্ত্রীকে প্রথমে বদলি করা হয় পার্শ্ববর্তী সুনামগঞ্জের জগন্নাথপুরে। প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপ, বদলি, পদায়নে অনিয়ম, কর্মচারীদের শোকজ ও হয়রানি এবং কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ ওঠে ডক্টর সুবর্ণা রায় তুলির বিরুদ্ধে। অনুসন্ধানে উঠে আসে নিয়মিত অফিস না করা এবং দায়িত্ব পালনে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুন পর্যন্ত 6 মাসে তিনি মাত্র 33 দিন অফিস করেছেন। এদিকে দফতরের অনেক সিদ্ধান্তেই স্বামীর পদের ক্ষমতা প্রয়োগ করার অভিযোগ কর্মকর্তা কর্মচারীদের। বিশেষ করে বদলি, পদায়ন ও অধীনস্থদের প্রায়ই সকুজ করার কারণে সহকর্মীদের কাছে সকুজ তুলি নামে পরিচিত তিনি। সবাই সকুজ করে ফেলে, কথা ইভেন
মানে আমার এখনো মনে আছে যে আপনার ওইটাকে পেন্সিলগঞ্জের জাহাঙ্গীর একটা ছেলে আছে, একদিন আমার ফোন করে বলে স্যার শোকজ টোকজ লেখা এখন দেখে আমার নাম দিয়ে দিচ্ছে, আমার দিয়ে শোকজ লেখা আমার নাম দিছে। এর আগে 2022 সালের নভেম্বরে ফেঞ্চুগঞ্জে কর্মরত অবস্থায় তার বিরুদ্ধে কর্মচারীদের লিখিত অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হয়। 2023 সালের জানুয়ারিতে তদন্তে বিভাগ পরিচালনায় অদক্ষতা, রোগীর সঙ্গে খারাপ আচরণ সহ বিভিন্ন অভিযোগের বিষয় তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তা। মোবাইলটা ছিল টেবিলে, বলছেন যে কেউ টেবিল মোবাইলটা আমার ব্যাগে না, তো যে ডেস্কের নিচ দিকে ঢুকায় রাখছে। দীর্ঘদিন ধরে ঘটে যাওয়া এসব অনিয়ম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে অভিযুক্ত মেডিকেল অফিসার ডক্টর সুবর্ণা রায় তুলিকে বদলি করা হয় এবং তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের জন্য 24 জন কর্মকর্তা কর্মচারীর তালিকা করে শুনানির জন্য উপস্থিতির নির্দেশ দেওয়া হয়। শুনানিতে নিজেদের পক্ষে কথা বলার জন্য অভিযুক্ত দম্পতি তালিকার বাইরে শতাধিক কর্মীকে আলাদা চিঠি ও অফিস নোটিশ ইস্যু করে। ঘটনাটা সম্পূর্ণ যা যা বক্তব্য দিচ্ছে জানার জন্যই ঘটনা করছি। তদন্তকারী কর্মকর্তা যে তালিকা দিয়েছেন ওনাদেরকে আমি ফোন দিছি, এটা নিশ্চিত, ঠিক আছে। আর এই যে আর্থিক পেনশনার যারা গেছে, ঠিক আছে, যারা পেনশনে গেছে এরা যে স্যার কি কখনো কোনো আর্থিকভাবে নিছেন কিনা আপনারা এই বিষয়টা বলবেন। এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানালেও সব অভিযোগ মিথ্যা বলে দায়সারা জবাব অভিযুক্তদের। আমার বিষয় নিয়ে বা আমার অফিসের বিষয় নিয়ে যেহেতু একটা হয়েছে, তদন্ত হচ্ছে, তদন্ত চালানোর সময় আমি আসলে কথা বলবো এরকম তো জায়গা নেই যে মানে এত মিথ্যা এগুলা কিসের, মানে এগুলো তো দেখলাম মাত্র তদন্ত দিল, এখন কাগজপত্র গুছাইতে হচ্ছে, তার মানে আবার বদলি, তো মানে আমি নিজেই বুঝতেছি না আসলে কি হচ্ছে। তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করতে সময় লাগবে বলে জানান তদন্তকারী কর্মকর্তা। আর সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের। ইনফরমেশন আছে যেহেতু একটু সময় লাগবে আর কি, তো আমরা চেষ্টা করবো আমাদের তো সময় কম দেয়া, যত দ্রুত সম্ভব করা আর কি। আসলে অভিযোগটা কি কতটুকু এবং কি প্রমাণিত কতটুকু হয়েছে, সত্যতা কতটুকু পাওয়া গেছে, তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি সংশ্লিষ্টদের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। 250 শয্যায় উন্নীত হলেও অবকাঠামো, জনবল ও ওষুধ সংকটে বেহাল শেরপুর সদর হাসপাতালের 150 পদের বিপরীতে শূন্য রয়েছে 97টি। জটিল রোগী হলেই রেফার করা হয় ময়মনসিংহ মেডিকেলে। রয়েছে অপরিচ্ছন্নতা ও রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। বহির্বিভাগে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে নিতে হয় টিকিট। চিকিৎসকের চেম্বার পর্যন্ত পৌঁছাতে অপেক্ষা করতে হয় আরও কয়েক ঘন্টা। চিকিৎসা শেষে আবারও ভোগান্তি, হাসপাতালে মিলছে না প্রয়োজনীয় ওষুধ। আর আন্তঃবিভাগে শয্যা সংকটে মেঝেতে জায়গা হচ্ছে বেশিরভাগ রোগীর। অবকাঠামো, জনবল ও ওষুধ সংকটে বেহাল শেরপুর সদর হাসপাতাল। 152টি কর্মকর্তা কর্মচারীর পদের বিপরীতে শূন্য রয়েছে 97টি। 250 শয্যার বিপরীতে অতিরিক্ত চাপ থাকায় হাসপাতালের মেঝে ও বারান্দাতে স্বাস্থ্যসেবা নিচ্ছেন রোগীরা। তাদের অভিযোগ, জটিল কোনো রোগ হলেই রেফার করা হয় ময়মনসিংহ মেডিকেলে। এমনকি রয়েছে অপরিচ্ছন্ন ও রোগীদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ। ডাক্তাররা চিকিৎসা না করে সব ময়মনসিংহ পাস করে দিতেছে। তো এই শিষ্টাগোনা কিন্তু ওষুধ দেয় না, ভালো চিকিৎসা করে না। কোনো পেশেন্টেই একটা ইনজেকশন আর দিতেছে না, বলতেছে যে সাপ্লাই নেই। পাঁচতলাতে নিচে নামবো, আমাদের কোনো লিফটের নিচে নামার কোনো পদ্ধতি নাই, লিফট সবটি বদ্ধ। সংকট সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি চিঠি দিয়েছি জরুরি ভিত্তিতে যেন এই পদগুলো পূরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেন। আর আমি যোগদান করার পর হসপিটালে ব্যাপক পরিষ্কার অভিযান শুরু করেছি। কর্তৃপক্ষের তথ্য মতে চিকিৎসক সহ 86টি কর্মকর্তার পদের বিপরীতে 57টি ও 66টি কর্মচারীর পদের বিপরীতে শূন্য রয়েছে 40টি পদ। 2018 সালে 2 নভেম্বর হাসপাতালটি 100 থেকে 250 শয্যায় উন্নীত করা হয়। সময় সংবাদ, শেরপুর। নেত্রকোনায় 1.5 বছরে পানিতে ডুবে মারা গেছে 1.5 শতাধিক মানুষ, যার বেশিরভাগই শিশু। অসচেতনতার পাশাপাশি অসচেতনতার অভাবে আশঙ্কাজনক হারে বাড়ছে এ ধরনের মৃত্যুর ঘটনা, এমনটি মত বিশেষজ্ঞদের। তবে সচেতনতামূলক কার্যক্রম শুরুর কথা জানিয়েছে জেলা প্রশাসন। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আব্বু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট।
গত 18 আগস্ট নেত্রকোনার মদন উপজেলার শাহপুর তিনবাড়ি মোড় গ্রামে রব্বানী মিয়ার 2.5 বছরের শিশু মাফি হঠাৎ বাড়ির সামনে পুকুরে ডুবে মারা যায়। এখনও শিশুটির মা পাগল প্রায়। পুলিশের তথ্য মতে গত 1.5 বছরে নেত্রকোনায় পানিতে ডুবে মারা গেছে 159 জন। এর মধ্যে কলমাকান্দা উপজেলায় এ সংখ্যায় 1/3 2025 সালে কলমাকান্দাতেই 34 জন এবং চলতি বছরের 18 আগস্ট পর্যন্ত 12 জন ডুবে মারা গেছে। বেশিরভাগ সময় অভিভাবকদের ব্যস্ততার ফাঁকে খেলতে গিয়ে শিশুরা পানিতে পড়ে যায়। অথচ এ ধরনের মৃত্যু রোধে সরকারি বেসরকারি কোনো পদক্ষেপ নেই। কয়েকটি সরকারি সংস্থার উদ্যোগ থাকলেও সেগুলো পর্যাপ্ত নয় বলছেন স্থানীয়রা, যে কারণে মৃত্যুর সংখ্যা গ্রামাঞ্চলে আশঙ্কাজনক হারে বাড়ছে। গ্রাম অঞ্চলে তো আর মনে করেন যে গার্জিয়ান থাকে না, তারা একলা যাওয়া আসা করে, ওই জন্য দুর্ঘটনা বেশি হয়। শিশুদের সাঁতার শেখানো থেকে শুরু করে এই অ্যাওয়ারনেস তৈরি না করা হলে এটা আসলে মহামারী আকার ধারণ করবে। সরকারি উদ্যোগে স্থানীয় পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হোক। স্বাস্থ্য বিভাগ বলছে পানিতে অক্সিজেন না পাওয়ায় অল্প সময়ে শিশুরা মারা যায়, এজন্য প্রয়োজন জনসচেতনতা। পানিতে পড়ে যায় ছোট শিশু, সাঁতারও জানে না, আর পানিতে গিয়ে তো অক্সিজেন থাকে না আমরা, তো পানিতে কিছুক্ষণ থাকার পরে কিন্তু সেই বাচ্চাগুলো সার্ভাইভ করে না। তবে জেলা প্রশাসন বলছে এ নিয়ে এরই মধ্যে সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে। আমরা ইউনোদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন লোকালি জনগণকে এটা নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে, এবং ইতিমধ্যে আমার জানা মতে কলমাকান্দাতে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হয়েছে। অন্যান্য উপজেলাতে যেন এটা হয় সেজন্য আমরা চিঠি দিয়েছি। পুলিশের তথ্য মতে 1.5 বছরে 159 জন হলেও জনস্বাস্থ্য বিভাগের তথ্য মতে একই সময়ে এ সংখ্যা 146 জন। সময় সংবাদ, নেত্রকোনা। ফেনীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসে নতুন করে 76 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে ফেনী জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ফেনীতে চলতি আগস্ট মাসে হঠাৎ করে বেড়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, যেখানে আজও প্রায় 10 জন রোগী ভর্তি রয়েছে। কিছুক্ষণ আগে একজন রোগী এখান থেকে রিলিজ হয়ে চলে গিয়েছে, এবং আর এই হঠাৎ করে রোগী ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় কিন্তু মানুষের মধ্যে একটি আতঙ্ক দেখা দিয়েছে। আপনাকে যদি বলি চলতি যে আগস্ট মাস, সে আগস্ট মাসে যে হঠাৎ করে ডেঙ্গু রোগী বেড়েছে তার একটি পরিসংখ্যান যদি বলি, চলতি আগস্টের প্রথম 20 দিনেই কিন্তু জেলায় নতুন করে প্রায় 76 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। অথচ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 7 মাসে শনাক্ত হয়েছিল 101 জন। অর্থাৎ বছরের প্রথম 7 মাস শনাক্ত রোগীর সংখ্যা প্রায় 75% রোগী শনাক্ত হয়েছে আগস্টের প্রথম 20 দিনেই। এ নিয়ে চলতি বছরে ফেনীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 176 বা 186 জনে। স্বাস্থ্য বিভাগের যে তথ্য সেটি বলছে জুলাই মাসে ফেনীতে ডেঙ্গু শনাক্ত হয়েছিল 72 জনের। গত বছরের জুলাইয়ে এ সংখ্যা ছিল 25 জন। চলতি আগস্টের 20 দিনেই কিন্তু শনাক্ত 76 জন, যা গত বছরের তুলনায় আগস্টের 49 জনের চেয়েও বেশি। এত গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুর সংক্রমণ দ্রুত বাড়ায় কিন্তু মানুষ একটু শঙ্কিত হয়ে পড়েছে। আর সবচেয়ে যে বিষয়টি, ডেঙ্গু রোগীর জন্য আলাদা কোনো কর্নার করা হয়নি, এবং ডেঙ্গু রোগী বা অন্যান্য রোগী সদর হাসপাতালে স্বাভাবিকভাবে একই পাশাপাশি থাকায় ডেঙ্গু নিয়ে কিন্তু মানুষ আরও এখানে এসে আতঙ্ক বাড়ছে। তারা দাবি জানিয়েছেন ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কর্নার করে যাতে অন্য রোগী যাতে নিরাপদ থাকতে পারে সেই ব্যবস্থাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করবে। এই ছিল ফেনীর 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে ডেঙ্গু যে রোগীর প্রকোপ যে বেড়েছে সে বিষয়ে আমার কাছে সর্বশেষ। ফেনী জেনারেল হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আতিয়ার সজল। সিলেট নগরীতে আগের 27 ওয়ার্ড থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে প্রায় 500 টন বর্জ্য। এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন 15টি ওয়ার্ড। সেখান থেকেও এখনও নিয়মিত বর্জ্য সংগ্রহ শুরু হয়নি। এর ফলে বর্জ্য ব্যবস্থাপনায় বাড়ছে চাপ। বর্জ্যকে সম্পদে রূপান্তরে সিটি কর্পোরেশন নানামুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। নেওয়া হয়েছে জৈব সার, বায়োগ্যাস এবং বিকল্প জ্বালানি উৎপাদনের উদ্যোগ। দিগেন সিংহের ক্যামেরায় আরও থাকছে ইকরামুল কবিরের রিপোর্টে। প্রতিদিন ঘরবাড়ি, হোটেল, রেস্টুরেন্ট, বাজার, হাসপাতাল সহ নানা উৎস থেকে বের হয় বিপুল পরিমাণ বর্জ্য। কিন্তু
সংগ্রহ সক্ষমতা সীমিত হওয়ায় এর একটি অংশ রয়ে যায় বিভিন্ন স্থানে। আর নতুন যুক্ত হওয়া 15 ওয়ার্ডের বর্জ্য এখনও মূল ব্যবস্থাপনার আওতায় আসেনি। এতে নগরীর মোট বর্জ্যের প্রকৃত চাপ বাড়ছেই। আমরা প্রতিদিন এখন প্রায় 150 টন ময়লা ওখানে সেগ্রিগেট করি। এর মধ্যে থেকে প্রায় 50 টন বর্জ্য ওরা আলাদা করে। এর মধ্যে প্লাস্টিকের পরিমাণও বেশ উল্লেখযোগ্য পরিমাণ আছে এবং এটা ওরা নিয়ে ওনারা আবার ট্রিট করে এটা আবার ওনাদের চুল্লিতে পুড়িয়ে ফেলেন লাভার্স হোলসিং সিমেন্টের ফ্যাক্টরিতে। নগরীর পরিবেশ সুরক্ষা ও প্লাস্টিক পলিথিন বর্জ্য কমাতে লাফার্জ হোলসিম বাংলাদেশের সহযোগিতায় 2024 সালে দক্ষিণ সুরমার লালমাটিয়ার ডাম্পিং গ্রাউন্ডে প্রায় 15.5 কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম আধুনিক বর্জ্য পৃথকীকরণ প্লান্ট চালু করা হয়েছে। প্রতিদিন সিলেট নগরীর শত শত টন বর্জ্য এখানে এসে জমা হচ্ছে, ফলে এই এলাকার পরিবেশ ও প্রতিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য সিলেট সিটি কর্পোরেশন নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমরা দিয়েছিলাম, ওইটা এখনো পূর্ণাঙ্গ হয় নাই। উনি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এসেছিলেন এই প্ল্যানটা দেখে এটা কতটুকু কার্যকর বা পরিবেশ বান্ধব এইটা জেনে এই প্রকল্পটা বাস্তবায়ন করা। বর্জ্য থেকে পলিথিন ও অপচনশীল বর্জ্য আলাদা করে তা সিমেন্ট কারখানায় বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া নগরীর বর্জ্য থেকে জৈব সার, বায়োগ্যাস এবং বিকল্প জ্বালানি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে দেশের প্রথম বায়োডাইং প্লান্ট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে সিলেটে। এ প্রযুক্তির মাধ্যমে বর্জ্য প্রক্রিয়াজাত করে জ্বালানি হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গত 6 আগস্ট সিলেট সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন STS এবং নির্মাণাধীন বায়োড্রাইং প্লান্টের কার্যক্রম পরিদর্শন করেন। বায়োড্রাইং প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের পরিকল্পনাও আলোচনায় এসেছে। এটি দেশের প্রথম বায়োডাইং প্লান্ট হতে যাচ্ছে। পূর্ণাঙ্গ প্রকল্পটি চালু হলে যে আবর্জনাটি এখন ফিরে যাচ্ছে ওটার ফিরে দেওয়ার সম্ভাবনা থাকবে না। তখন পুরো 300 টনই বা 400 টনই আমাদের কার্যকারিতার মধ্যে আসবে এবং লাফার সেটি নিয়ে যাবে প্লাস্টিক অংশটি, বাকি অংশ দিয়ে আমরা জৈব সার তৈরি করার চেষ্টা করব। 2002 সালের 28 জুলাই 27টি ওয়ার্ড ও 26.5 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে যাত্রা শুরু করে সিলেট সিটি কর্পোরেশন। 2021 সালে সীমানা সম্প্রসারণের পর আরও 15টি ওয়ার্ড যুক্ত হয়ে ওয়ার্ড সংখ্যা দাঁড়ায় 42টিতে। আয়তন বেড়ে হয় 79.5 বর্গ কিলোমিটার। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দেখছেন সকালের সময়। ইরানের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিধ্বংসী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট। মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও প্রতিবেশী দেশগুলো থেকে নতুন নিরাপত্তা ইরান যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত বন্ধ থাকলেও অব্যাহত রয়েছে বাকযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ নিলে ভূমিকম্পের মতো পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। ইরানের প্রতিবেশী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে যোগ না দেওয়ার সতর্কবার্তা দিয়ে বলেছেন, কেউ সহযোগিতা করলে তাদের স্বার্থেও আঘাত হানবে তেহরান। এমনকি হরমুজ প্রণালী দিয়ে 1 ফোঁটা তেলও বের হতে না দেয়ার এবং বিকল্প তেল রপ্তানি পথেও হামলার হুমকি দিয়েছেন তিনি। ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে মার্কিন নতুন উদ্যোগকে সরাসরি অর্থনৈতিক সন্ত্রাস আখ্যা দিয়েছে তেহরান। দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, জনগণের জীবিকা ও অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে যুক্তরাষ্ট্রের চাপ মেনে নেওয়া হবে না।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও প্রতিবেশী দেশগুলো থেকে নতুন নিরাপত্তা ব্যবস্থা ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা নিয়ে তেহরান একাধিক বার্তা পেয়েছে। অন্যদিকে হরমুজে চলাচল কমে যাওয়ায় বিকল্প পথ তৈরির পরিকল্পনাও করছে পশ্চিমা ও উপসাগরীয় দেশগুলো। যুদ্ধ দীর্ঘায়িত হলেও প্রস্তুতিতে এগিয়ে থাকার দাবি ইরানের। প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সাম্প্রতিক 40 দিনের যুদ্ধের মধ্যেও অস্ত্র ও গোলাবারুদ উৎপাদন বন্ধ হয়নি, বরং 3 গুণেরও বেশি বেড়েছে। এর মধ্যে আরব সাগরে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS জর্জ ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, মধ্যপ্রাচ্যে থাকা USS আব্রাহাম লিঙ্কনের জায়গা নিতে এটি পাঠানো হয়েছে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল্লাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে উত্তেজনা কমানো, ইরান ওমান আলোচনা এবং যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের বাস্তবায়ন পুনরায় শুরুর বিষয়ে আলোচনা করেছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। গাজায় অব্যাহত আছে দখলদারদের আগ্রাসন। দেইর আল বালাহতে ইসরায়েলের ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এরই মধ্যে অবরুদ্ধ উপত্যকাটিতে দেখা দিয়েছে নিহতদের কবর দেওয়ার জায়গার সংকট। জায়গার অভাবে অনেক মরদেহ অস্থায়ীভাবে বাড়ির আঙিনা, তাঁবু, হাসপাতাল কিংবা আশ্রয় কেন্দ্রের পাশে দাফন করতে হচ্ছে। গাজায় দিনের পর দিন অব্যাহত আছে ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় শনিবার দের আল বালার আল বাসা এলাকায় একটি বাড়ির উঠানে ড্রোন হামলা চালানো হয়। বেশ কয়েকজন হতাহত হন। যদিও ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলায় নিহত ব্যক্তি হামাসের কমান্ডার। তাদের ভাষ্য, ওই ব্যক্তি দের আল বালা ব্যাটালিয়নের প্লাটুন কমান্ডার ছিলেন এবং হামাসের ভূগর্ভস্থ অবকাঠামো পুনর্গঠনে কাজ করছিলেন। এদিকে যুদ্ধের আরেক নির্মম বাস্তবতা, মৃতদের দাফনের জায়গার সংকট। গাজার বহু কবরস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। জায়গার অভাবে অনেক মরদেহ অস্থায়ীভাবে বাড়ির আঙিনা, তাঁবু, হাসপাতাল কিংবা আশ্রয় কেন্দ্রের পাশে দাফন করতে হয়েছে। এখন যুদ্ধবিরতির সুযোগে ধ্বংসস্তূপ ও অস্থায়ী কবর থেকে মরদেহ উদ্ধার করে কবরস্থানে নেওয়া হলেও সেখানেও দেখা দিয়েছে তীব্র জায়গার সংকট। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরুর পর 40টির বেশি কবরস্থান ধ্বংস হয়েছে। তীব্র হচ্ছে চিকিৎসা সংকট। ফিলিস্তিনি মেডিকেল রিলিফ সোসাইটির তথ্য অনুযায়ী 3.5 লাখের বেশি রোগীর প্রয়োজনীয় ওষুধ দরকার, কিন্তু যুদ্ধবিরতির মধ্যেও পর্যাপ্ত চিকিৎসা সহায়তা প্রবেশ করছে না বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে সহিংসতা। জেরুজালেমের উত্তরে আর রামে ইসরায়েলি বাহিনীর গুলিতে কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন। জেনিনের দক্ষিণে আর রাবেহ এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এবার অস্ট্রেলিয়া বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। ব্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার চেয়ে 105 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই শরীফুলের আঘাতে ক্যামেরুন গ্রিনের উইকেট হারায় অস্ট্রেলিয়া। বিদেশের মাটিতে 7 উইকেট নিয়ে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের পেসারদের মধ্যে সেরা বোলিং ফিগার এখন শরীফুলের। পরে তাইজুলের ঘূর্ণিতে শেষ উইকেটের পতন হলে অজিরা 210 রানে গুড়িয়ে যায়, লিড পায় 146 রানের। এরই জবাবে ব্যাটিং করতে নেমে আবারও বিধ্বংসী বেচের স্টার্কের সামনে কুপোকাত বাংলাদেশি ব্যাটসম্যানরা। 2 বলে 2 উইকেট নেন স্টার্ক, কামিন্স নেন আরও একটি উইকেট। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ম্যাকাইতে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। এখন থাকবে নাজমুল হোসেন শান্ত এবং কি মুশফিকুর রহিম, যিনি কিনা সিনিয়র ক্যাম্পেইনার, তার উপর আস্থা থাকবে। তবে একটা রেকর্ড হয়েছে বাংলাদেশ দলের পেসারদের ক্ষেত্রে যদি বলি যে সর্বোচ্চ ব্যক্তিগত মানে স্কোর যেটাকে বলে তিনি করেছেন শরীফুল ইসলাম 7 উইকেট অর্জন করেছেন 48 রান দিয়ে। কোন পেসারের ব্যক্তিগত আসলে বোলিং ফিগার এই মানে 7 উইকেট নেওয়ার রেকর্ড নেই টেস্ট ক্রিকেটে। এবং কি দেশের বাইরে বাংলাদেশ দলের পেসারদের সেরা বোলিং ফিগারের কথাও যদি বলি, এটি হচ্ছে বেস্ট বোলিং ফিগার। এর আগে যেটি ছিল হাসান মাহমুদ, যিনি
ডারউইন টেস্টে 6 উইকেট নিয়েছিলেন, সেই রেকর্ডটাকে শরীফুলে সেই টেস্টে কিন্তু ছিল হাসান মাহমুদ, যিনি ম্যাকাই টেস্ট বাঁচাতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাটসম্যানদের উপর গুরু দায়িত্ব সবেছেন এবং কি নতুন করে এখন আসলে এই ম্যাকাই টেস্ট বাঁচাতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যাটসম্যানদের উপর গুরু দায়িত্ব সবে। তবে একটা খুব মজার গল্প বলি যে আসলে আমরা প্রেস বক্স এবং কি দর্শক যারা বিভিন্ন স্টেট থেকে এসেছিলেন ম্যাচটা দেখতে 5 দিনের জন্য, তাদের সঙ্গে আলোচনা সন্ধ্যা পারছে না যে দিনের শেষে কিংবা তৃতীয় দিন শুরু করে দিয়েছেন, কারণ কিছুটা ভালো, রোদটা এখন ভালো বেশি আছে এবং কি উইকেটটাও ড্রাই হয়েছে, যে কারণে ব্যাটসম্যানদের কাছে কিছুটা সুবিধা পাওয়ার কথা এই সময়টা ব্যাট করার জন্য। শান্ত দারুণ একটা ছন্দে। সহকর্মী তারেক হাসান শিমুল অস্ট্রেলিয়ার ম্যাকাই থেকে যুক্ত ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সিঙ্গেল ডেকের নিবন্ধন নিয়ে বদলে ফেলছে কাঠামো। সড়ক দাপিয়ে বেড়াচ্ছে 800-এরও বেশি অবৈধ স্লিপার বাস। দেখেও না দেখার ভান বিআরটিএর, কেবল জরিমানায় দায় সারছে পুলিশ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে শাহজালালের কার্গো ভিলেজে। কয়েকবার সতর্ক করলেও পাত্তা দেয়নি বেবিচক। অবহেলায় ক্ষতিগ্রস্ত শত শত ব্যবসায়ী। এবং রংপুরে স্বামী স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার। 3 দিন ধরে তালাবদ্ধ বাড়ি, ডাকাতির সময় গলায় রশি পেঁচিয়ে হত্যা, ধারণা পুলিশের। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ মেজবা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়ের।